চ্যাপ্টার ৩৩২ নোটারি সার্টিফিকেট। দারুণ সব লোভনীয় শর্ত ক্লায়েন্ট মোরেত্তি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। যদিও সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হল সেই সিকোয়েন্স ৫-এর বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন সেই শক্তিশালী সিল্ড আর্টিফ্যাক্ট, তবে বাকিগুলোও কিন্তু খুব একটা খারাপ নয়। সিকোয়েন্স ৫-এর মতো একজন শক্তিশালী বিয়ন্ডারের কাছে শুধুমাত্র তার সংগঠনের দেয়া সিল্ড আর্টিফ্যাক্ট থাকবে, সেটা হতেই পারে না। আর যদি অতিরিক্ত হিসেবে সেই সিকোয়েন্স ৬-এর জম্বি এবং সিকোয়েন্স ৭-এর ওয়্যারউলফের বৈশিষ্ট্যগুলোও পাওয়া যায়, তাহলে সেটা হবে এক বিশাল প্রাপ্তি। নিজের ভেতরে হঠাৎ জেগে ওঠা লোভটুকু সামলে নেয়ার জন্য ক্লায়েন্ট পেছনের দিকে হেলান দিয়ে বসে ভাবার ভান করল। সে উত্তর দিল, তোমাদের শর্তগুলো সত্যিই সন্তোষজনক। এরপর সাথে সাথেই সে একটা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল, এই শামান কিং ক্লারম্যানকে আর তার বুক অব সিক্রেটসে আসলে কি ধরনের তথ্য লেখা আছে? ম্যারিক নিজের কপাল টিপতে টিপতে বলল, শামান কিং শব্দটা যেমন একজন হাই সিকোয়েন্স পদমর্যাদাকে বোঝায়, তেমনি এটা এমন একজন অসাধারণ মানুষকেও নির্দেশ করে যে অন্ধকার, চাঁদ আর রহস্যময় জগতের ক্ষমতাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এমন কেউ যে নিজের সমসাময়িকদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ক্লারম্যান ছিলেন ঠিক তেমনি একজন মানুষ এবং একই সাথে সেই উচ্চপদস্থ পদের অধিকারীও। তিনি পঞ্চম যুগের শুরুর দিকে দক্ষিণ মহাদেশে বেশ সক্রিয় ছিলেন, কিন্তু তারপর হঠাৎ করেই একদম উধাও হয়ে যান। হয়তো তাকে চার্চ অফ ডেথ বা আমাদের গোপন সংগঠন খুঁজে বের করে শেষ করে দিয়েছে, অথবা হয়তো অচেনা কোনো জায়গায় তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বুক অব সিক্রেটসের মধ্যে বিভিন্ন গোপন কাজ, আচার অনুষ্ঠান, অ্যালকেমি, জ্যোতিষশাস্ত্র, প্রতীকবিদ্যা আর প্রকৃতির সাথে মিথস্ক্রিয়ার মতো গভীর সব জ্ঞান রয়েছে। এমনকি কোনো সাধারণ মানুষও যদি এই বইটা পায়, সেও মিস্টিক রহস্যের জগতে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবে। এমনকি কোনো পশন না খেয়েও তারা শুধুমাত্র নিজেদের জন্মগত আধ্যাত্মিক শক্তির ওপর নির্ভর করে ছোটখাটো কিছু বিয়ন্ডার কাজ করে ফেলতে পারবে। তবে হ্যাঁ, এর জন্য একটা বড় মূল্য দিতে হবে। সেই মানুষটা ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। একজনের আধ্যাত্মিকতা যখন সেই জ্ঞানের ভার বইতে পারে না, তখন এটাই হয় তার পরিণতি। শুনতে তো বেশ ভালোই লাগছে, ঠিক এই জিনিসটাই তো আমার দরকার। তবে এই মিশনটা শুধুমাত্র নিজের মধ্যেই কঠিন নয়, এর সাথে বেশ কিছু আপদ বিপদও জড়িয়ে আছে। আমাকে এমন একটা গোপন সংগঠনের মুখোমুখি হতে হবে যাদের ইতিহাস ১০০০ বছরেরও বেশি পুরনো। ক্লায়েন্ট কয়েক সেকেন্ড চুপ করে থাকল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের মনের কথাই শোনার সিদ্ধান্ত নিল। সে বলল, আমি এই ব্যাপারে ভেবে দেখার জন্য কিছুটা সময় চাই। এটা খুবই গুরুতর এবং বিপজ্জনক একটা বিষয়। আমি আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আগামীকাল সকাল ৯টার সময় আমি তোমাদের উত্তর দেব। আমার বাসায় এসো। তোমরা তো ঠিকানা জানোই। কথাটা শেষ করার সময় সে শ্যারনের দিকে তাকাল। বলা শেষ করেই তার ভেতরে হঠাৎ একটা অস্থিরতা কাজ করতে লাগল। তারা এত সব গুরুত্বপূর্ণ গোপন তথ্য তার সামনে ফাঁস করেছে, এমনকি তাদের নিজেদের সমস্যাগুলোও বলেছে। সে যদি এখনই রাজি না হয়, তাহলে তারা কি তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করবে? নাকি সে সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত তারা তাকে নজরে নজরে রাখবে? তাহলে সে ধোঁয়াটে ধূসর কুয়াশার ওপর গিয়ে কিভাবে দৈববাণী বা ডিভিনেশন করবে? শ্যারন পরনে একটা কালো রঙের রাজকীয় পোশাক পরে চুপচাপ ক্লায়েন্টের দিকে তাকিয়েছিল। তার নীল চোখে রাগ, সন্দেহ বা অন্য কোনো আবেগের ছিটেফোঁটাও ছিল না। সে হঠাৎ তার পোশাকের একটা লুকানো পকেট থেকে ভাঁজ করা এক টুকরো কাগজ বের করল এবং সেটা খুলে একটা আয়তকার রূপ দিল। কাগজটা ছিল কমলা হলুদ রঙের, যেখানে সূর্যের প্রতীকসহ আরও অনেক চিহ্ন আঁকা ছিল। এই প্রতীকগুলো মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করেছে, যেখান থেকে বেশ উষ্ণ আর শান্ত একটা আভা বের হচ্ছিল। কাগজটা দেখার সাথে সাথেই ক্লায়েন্টের মনে পড়ে গেল এটা আসলে কি, আর তার দুশ্চিন্তাও অনেকটা কমে গেল। এটাও সেই পাপেট মাস্টার রোশাগোর কাছ থেকে পাওয়া জিনিস। এটা হলো সেই নোটারি সার্টিফিকেট। যুদ্ধের পর যখন তারা জিনিসপত্র ভাগ করে নিচ্ছিল, তখন শ্যারন এই মিস্টিক আইটেমটা নিজের কাছে রেখেছিল। ফ্যাকাশে চেহারার কোমল স্বভাবের শ্যারন সেই নোটারি সার্টিফিকেটটা ক্লায়েন্টের দিকে এগিয়ে দিল এবং তার মার্জিত স্বরে বলল, এখানে তোমার হাত রাখো। প্রতিজ্ঞা করো যে তুমি এইমাত্র যা শুনলে তা অন্য কাউকে জানাবে না। ক্লায়েন্ট একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে মাথা নাড়ল। সে বলল, ঠিক আছে। নির্দেশনা অনুযায়ী সে নোটারি সার্টিফিকেটটা হাতে নিল এবং সেই ফাঁকা জায়গাটিতে নিজের হাতের তালু রাখল। এরপর কিছুটা চিন্তা করে সে মুখ খুলল। সে বলল, আমি প্রতিজ্ঞা করছি যে মিস শ্যারন এবং মিস্টার ম্যারিকের কাছ থেকে আমি এইমাত্র যা কিছু জানলাম তা কাউকে বলব না। সে যখন প্রতিটি শব্দ উচ্চারণ করছিল, তখন নোটারি সার্টিফিকেটের চারপাশের প্রতীকগুলো একটা একটা করে জ্বলে উঠতে লাগল এবং সেখান থেকে একটা উষ্ণ আর উজ্জ্বল আভা বের হতে থাকল। সব শেষ হওয়ার পর সেই আলোটা একটা সিলের মতো আকার ধারণ করে ক্লায়েন্টের হাতের তালুতে চেপে বসল এবং সেটা হাতের ভেতর দিয়ে গিয়ে সেই ফাঁকা জায়গাটা ঢেকে দিল। একটা উষ্ণ স্রোত যেন ক্লায়েন্টের শরীরের ভেতর দিয়ে বয়ে গেল এবং সে নোটারি সার্টিফিকেটের সাথে নিজের একটা সূক্ষ্ম কিন্তু অদৃশ্য বন্ধন অনুভব করতে পারল।
সেই সময় সেই বৃদ্ধ মিস্টার আই অফ উইজডম যে ক্ষমতাটা নকল করেছিলেন সেটা সত্যিই একজন নোটরির ক্ষমতা ছিল। আগের একটা ঘটনার কথা হঠাৎ তার মনে পড়ে গেল। আমার কাজ শেষ। ক্লাইন নোটরি সার্টিফিকেটটা ফেরত দিল। শ্যারন শান্তভাবে মাথা নাড়ল, কিন্তু আর কিছুই বলল না। তার উদাসীন অবয়বটি খুব দ্রুত ঘোড়ার গাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। ম্যারিক তখনও নিজের চোখের হিংস্র ভাবটা চেপে রাখার চেষ্টা করছিল। সে তার আঙুল দিয়ে গাড়ির দেওয়ালে টোকা দিল। গাড়িটি ধীরে ধীরে থেমে গেল এবং গাড়ির দরজা খুলে গেল। ওরা গাড়ি চালানোর জন্য জম্বি ব্যবহার করছে আর ছায়াদের বানিয়েছে পরিচারক। এটা সত্যিই ম্যারিকের স্টাইল। নিজের স্পিরিট ভিশন সক্রিয় করার পর ক্লাইন যেন সবকিছু বুঝতে পারল। সে তার টুপিটা খুলে বুকের কাছে চেপে ধরে সামান্য মাথা নত করে অভিবাদন জানাল এবং গাড়ি থেকে নেমে পড়ল। রাস্তাটা বেশ নির্জন ছিল, যেখানে বেশ কিছু ল্যাম্পপোস্ট নষ্ট হয়ে পড়েছিল, কিন্তু কেউ সেগুলো ঠিক করার প্রয়োজন মনে করেনি। ক্লাইন প্রথমে ইস্ট বড়োতে তার সেই এক কামরার বাসায় গেল এবং এরপর 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে নিজের বাড়িতে ফিরল। সেখানে বসার ঘরে সে এমনভাবে ভান করল যেন সে দুটো ডিভিনেশন বা দৈববাণী করছে। প্রথমবার সে জানতে চাইল এই কাজটা তার গ্রহণ করা উচিত কিনা, আর দ্বিতীয়বার সে দেখল যে এতে কোনো বিপদ আছে কিনা, আর থাকলেও সেটা কতটা ভয়াবহ। তবে সেই দৈববাণীর ফলাফলের দিকে সে খুব একটা গুরুত্ব দিল না, কারণ মিউটেন্ট পাথওয়ের রেথ বা রেথরা নিজেদের আত্মা বা স্পিরিট বডিতে রূপান্তর করতে পারে, যা তাদের সরাসরি স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করে তথ্য পেতে সাহায্য করে। অন্য কথায়, তাদের প্রাকৃতিকভাবেই ডিভিনেশন এবং অ্যান্টি ডিভিনেশন করার ক্ষমতা থাকে। তাই শ্যারন হোক বা তাদের লক্ষ্য সেই স্টিভি হোক, ক্লাইন যে উত্তরই পাক না কেন সেটা হয় ভুল হবে নয়তো বিভ্রান্তিকর হবে। ডিভিনেশন শেষ করার পর সে প্রতিদিনের মতো সংবাদপত্র আর বই পড়ল। অ্যাক্টিভিটি রুমে সে নিজের বিয়ন্ডার ক্ষমতার চর্চা করল, তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল। বাইরে থেকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হচ্ছিল না। ভোর রাত 4:10 ক্লাইন হঠাৎ জেগে উঠল এবং বিছানা থেকে লাফ দিয়ে নামল। সে একটা মোমবাতি খুঁজে বের করল, আধ্যাত্মিকতার একটা দেওয়াল বা ওয়াল অফ স্পিরিচুয়ালিটি তৈরি করল এবং নিঃশব্দে নিজেকেই সমন বা আহ্বান করার আচার শুরু করল। এরপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হাঁটল এবং ধোঁয়াটে ধূসর কুয়াশার ওপর চলে গেল। তবে সে তার নিজের প্রার্থনার উত্তর দিতে কোনো তাড়াহুড়ো করল না। দ্য ফুলের সেই উঁচু পিঠের চেয়ারে বসে ক্লাইন সেই লম্বা ব্রোঞ্জ টেবিলের উপরিভাগের দিকে মনোযোগ দিল। সে সেখানে অল ব্ল্যাক আই, এজিকের তামার বাঁশি বা অ্যাজেক্স কপার হুইসেল, ব্ল্যাক এম্পারার কার্ড এবং সেই রাজদণ্ড হাতে ধরা রসেলের এক অন্ধকার আর মহিমান্বিত অবয়ব দেখতে পেল। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল এবং সে ডান হাত বাড়িয়ে সেই কার্ড অফ ব্লাসফেমিটা উল্টে দিল। যা আমি দেখতে পাই না, তা আমাকে আঘাত করতে পারে না। কাগজ আর কলম তৈরি করার পর সে তার সেই পোখরাজ পেন্ডুলামটা হাতে নিল এবং তার আগের দুটো ডিভিনেশন আবার করল। প্রথম ডিভিনেশনের ফলাফল অনুযায়ী পেন্ডুলামটি ঘড়ির কাঁটার দিকে পর্যাপ্ত গতিতে ঘুরতে লাগল। তার মানে এই কাজটা গ্রহণ করা যেতে পারে, তবে এটা একদম আবশ্যিক কিছু নয়। দ্বিতীয় ডিভিনেশনের ফলাফল হিসেবে সেই পোখরাজ পেন্ডুলামটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরল, তবে সেটা বেশ জোরে এবং ঘন ঘন ঘুরতে লাগল। ক্লাইনের মানে বুঝল যে এখানে বিপদ আছে, বেশ বড় বিপদই আছে, কিন্তু যদি সঠিকভাবে সামলানো যায় তবে এটা প্রাণঘাতী হবে না। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ক্লাইনের আগেকার একটা ধারণার কথা মনে পড়ে গেল। হয়তো প্রতিটি ম্যাজিশিয়ানকেই পারফর্ম করতে হয়। তা না হলে এই পশনের নাম তো মেজ হতে পারত, ম্যাজিশিয়ান কেন? কখনোই প্রস্তুতি ছাড়া পারফর্ম করো না। এই কথাটার মূল চাবিকাঠি হল নিজেকে প্রস্তুত রাখা এবং সেই সাথে পারফর্ম করা, আর এটা হয়তো শুধু যুদ্ধের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। শত্রুর মনোযোগ সরিয়ে দেয়া আর দর্শকদের তালি পাওয়া, এই দুটো ধারণাই তো একটা পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টিকে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি সঠিক সমাধান খুঁজে পাচ্ছি, নিজেকে ভালোভাবে আড়াল করতে পারছি এবং সবকিছু নিখুঁতভাবে সামলাতে পারছি, ততক্ষণ রোজ স্কুল অফ থটের পক্ষে আমাকে খুঁজে পাওয়া বেশ কঠিন হবে। অনেকগুলো চিন্তা ক্লাইনের মাথার ভেতর দিয়ে খেলে গেল। এইমাত্র পাওয়া দৈববাণীর ফলাফলের সাথে মিলিয়ে সে দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছে গেল। দ্য ফুলের সেই উঁচু পিঠের চেয়ারে হেলান দিয়ে বসে সে সেই আকাশচুম্বী প্রাচীন প্রাসাদ আর বিশাল ধূসর কুয়াশার দিকে তাকিয়ে মৃদু হাসল। তাহলে একটা দুর্দান্ত পারফরম্যান্সই হোক, এই বলে সে অল ব্ল্যাক আই আর অ্যাজেক্স কপার হুইসেলটা নিল এবং নিজের প্রার্থনার উত্তর দিল। পরদিন ছিল বৃহস্পতিবার সকাল। ক্লাইন সকালেই বাজার করে নিয়ে এসেছিল এবং নিজের হাতে ফেনা পটার স্টাইলে নুডলস তৈরি করল, যা অনেকটা মাংসের সস দিয়ে মাখানো নুডলসের মতো। সে দরজার কাছে গিয়ে মেইলবক্স থেকে আজকের সংবাদপত্রটা বের করে নিল। নুডলস খেতে খেতে সে ব্যাকলুন্ড মর্নিং পোস্টের পাতায় বিয়ন্ডারদের একটা সভার নোটিশ দেখতে পেল। যেমনটা ভেবেছিলাম, উত্তেজনাকর পরিস্থিতি একটু শান্ত হতেই আবার সভাগুলো শুরু হয়ে গেছে। ক্লাইন মনে মনে হেসে নিজেকেই বলল। 9টার সময় সে তার পকেট ঘড়িটা বের করে খুলে দেখল। এরপর সে সেই জনশূন্য বসার ঘরে জানালার দিকে মুখ করে বলল, আমি সাহায্য করতে রাজি আছি। শর্তগুলো ঠিক তেমনই থাকবে যেমনটা তোমরা বলেছিলে।
তবে সেটা তখনই সম্ভব যদি তোমরা আমাকে আরও কয়েকটা দিন সময় দাও। সে কিছুক্ষণ চুপ থেকে আবার হেসে উত্তর দিল, আমার কিছু প্রস্তুতির দরকার আছে। বসার ঘরে ক্লায়েন্ট ছাড়া আর কেউ ছিল না, কিন্তু হঠাৎ সেখানে এক কাল্পনিক কণ্ঠস্বর শোনা গেল, ঠিক আছে, তোমার প্রস্তুতি শেষ হলে সরাইখানায় একবার দেখা করো। ভিসকাউন্ট গ্ল্যান্টের পড়ার ঘরে অড্রে হলো একটা চেয়ারে বসে সুসির মাথার পেছনের লোমগুলো ঠিক করে দিচ্ছিল। সে পাশে চুপচাপ বসে ওয়াইন খাচ্ছিল এমন ফোর্সওয়াল আর শিওদেরেচাকে উদ্দেশ্য করে বলল, তোমরা আমাকে এত তাড়াহুড়ো করে এখানে নিয়ে এলে কেন? লিপনাস বা ল্যান্ডভাসের সেই ঘটনার পর ফোর্স আর শিওর সাথে এটাই অড্রের প্রথম দেখা, তবে সে ইতিমধ্যেই সুসির মাধ্যমে তাদের পাওনা টাকা মিটিয়ে দিয়েছে। আমাদের ট্যারোট ক্লাবে যোগ দেওয়ার পর ফোর্সের মাঝে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সে এখনও আগের মতোই অলস এবং শিওর সাথে মজা করতে পছন্দ করে, তবে তার মধ্যে কিছু জিনিস একদম বদলে গেছে। সে আগে বেশ মনমরা আর হতাশ থাকত এবং ভবিষ্যতের প্রতি তার তেমন কোনো আশা ছিল না, কিন্তু এখন সেই ভাবটা পুরোপুরি উধাও হয়ে গেছে। টেলিপ্যাথিস্ট অড্রে মনে মনে হাসল এবং শান্ত মনে মিস ম্যাজিশিয়ানকে পর্যবেক্ষণ করল। বাকি রেড ওয়াইনটুকু শেষ করে ফোর্স বলল, এটা সত্যি সেই বিখ্যাত আউরমির রেড ওয়াইন। আগে আমি যেগুলো খেয়েছি তার চেয়ে এটা অনেক ভালো। এর প্রতিটি স্তর আলাদাভাবে বোঝা যায় এবং প্রতিটি স্তরের স্বাদও ভিন্ন। সে তার ওয়াইন গ্লাসটা নামিয়ে রেখে বলল, আজ বিকেলেই সেই সভাটা হবে যেখানে হয়তো স্পেকটেটর আর সাইকোলজি অ্যালকেমিস্টসদের সম্পর্কে কিছু সূত্র পাওয়া যেতে পারে। তাই না কি? এত তাড়াহুড়ো কেন? অড্রে অবাক হয়ে জিজ্ঞেস করল। ফোর্স হেসে বুঝিয়ে বলল, কারণ সেই সিরিয়াল কিলারের ভয় সবাই অনেক সময় নষ্ট করে ফেলেছে। তাছাড়া ওটা নর্থ বড়োর একদম বাইরের দিকে। বিকেলের দিকে নাইট হক্সরা সবচেয়ে বেশি রিল্যাক্স থাকে। ঠিক আছে। অড্রে হালকা করে মাথা নাড়ল এবং আর কোনো প্রশ্ন করল না। একই সাথে তার নজর সারা ঘরে ঘুরে বেড়াল এবং সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আগের তুলনায় শিও এখন ফোর্সের চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ভিসকাউন্ট গ্ল্যান্ড হেসে উঠে বলল, অড্রে, আমিও তোমাদের সাথে যাব। কেন? অড্রে উত্তরটা জেনেও জিজ্ঞেস করল। গ্ল্যান্ড নিজের গলা পরিষ্কার করে বলল, কারণ আমি ইতিমধ্যেই অ্যাপোথক্যারির ফর্মুলাটা পেয়ে গেছি। এখন আমার শুধু কিছু উপাদান অদলবদল করা দরকার। আমার ভল্টে প্রয়োজনীয় দুটো উপাদান নেই। ওহ, ভালো কথা। ফোর্সি এটা আমার কাছে বিক্রি করেছে 300 পাউন্ড। সে গ্যারান্টি দিয়েছে যে এটা একদম আসল। 300 পাউন্ড? আমার তো মনে পড়ছে তুমি এটা মিস্টার ওয়ার্ল্ডের কাছ থেকে মাত্র 230 পাউন্ড দিয়ে কিনেছিলে। অড্রে না তাকিয়ে পারল না ফোর্সের দিকে।